আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। শীতের সকালে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নবম শ্রেণীর গণিতের বার্ষিক পরীক্ষার জন্য স্পেশাল মডেল টেস্ট 3। ইতিমধ্যে স্পেশাল মডেল টেস্ট 3 এর 1 থেকে 25 পর্যন্ত আমরা সমাধান করে দিয়েছি। বাকি ছিল খ বিভাগ। খ বিভাগেরও কিছু প্রশ্ন আমি সমাধান করে দিয়েছি। আজকে যেটা নিয়ে তোমাদের সামনে কথা বলবো এটা হচ্ছে এই 3 নম্বর মডেলের রচনামূলক প্রশ্ন। এই রচনামূলক প্রশ্নের সমাধান নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো এখানে যে কয়েকটি প্রশ্ন আছে 2 থেকে 11 পর্যন্ত প্রশ্ন আছে, এর ভিতর দিতে হবে তোমাদেরকে 7টি। এই 11টি 2 থেকে 11 নম্বর পর্যন্ত সমাধান আমি 2 ধাপে করে দিব ইনশাআল্লাহ। তো আজকে 2 থেকে 6 নম্বর প্রশ্নের সমাধান আমি করে দিব আল্লাহর হস্তে। এই যে 6 নম্বর, এই 6 নম্বর পর্যন্ত আমি এই সমাধান করে দিব আজকে ইনশাআল্লাহ। তুমি এটা খুব ভালো করে দেখে নিবা। তো কথা না বাড়িয়ে আমরা আসল কাজ, মূল কাজটা শুরু করব। তার আগে যারা আমাদের চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ইনশাআল্লাহ। তো চলো শুরু করা যাক। 2 নম্বর প্রশ্ন যেটা আছে, 2 নম্বর প্রশ্নটা আমরা এবার দেখে নিব। 2 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে 2 নম্বর প্রশ্ন, নিচের ধারা দুটি লক্ষ্য করো। দুটি ধারা দেওয়া আছে। এই ধারার ক নাম্বার বলা হচ্ছে 1 নং ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। 5 নম্বর বলা হচ্ছে 2 নং ধারাটির সমষ্টি নির্ণয় করো। তো শিক্ষার্থী বন্ধুরা চলে যাচ্ছি আমরা সমাধানে। 2 নম্বর প্রশ্ন, নিচের ধারা দুটি লক্ষ্য করো। দুটি ধারা দেওয়া আছে। 1 নম্বর ধারা অর্থাৎ এই ধারার কথা বলা হয়েছে 1 মাইনাস 1 বিয়োগ 3 যোগ 9 বিয়োগ 27 যোগ ডট ডট। এই ধারায় 7টি পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। 2 নম্বর প্রশ্নের সমাধান ক। দেখে নিচ্ছি 1 নং ধারাটি যা একটি গুণোত্তর ধারা, কারণ পরপর দুইটি পদের পার্থক্য যদি ভাগফল যদি সমান হয়, অনুপাত যদি সমান হয়, দুইটি পদের অনুপাত যদি সমান হয়, তাহলে সেটা হচ্ছে গুণোত্তর ধারা। ধারাটির প্রথম পদ এ সমান 1, সাধারণ অনুপাত -3 কে 1 দ্বারা ভাগ করলে -3 হবে, যেটা 1 এর চেয়ে ছোট বলা হয়েছে শর্ত। ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি, আসলে এটাই হচ্ছে নিয়ম। এই যে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে পরের পদকে যদি আগের পদ দ্বারা ভাগ করা হয়, তাহলে কিন্তু ভাগফলটা সেম আসতে হবে, প্রত্যেকটা ভাগফল সেম আসতে হবে, তাহলে সেটি হবে আমাদের সাধারণ গুণোত্তর ধারা, সেটি হবে আমাদের গুণোত্তর ধারা। তো এখানেও তাই, আমরা যে -3 কে 1 দ্বারা ভাগ করলে -3 হয়, আবার 9 কে -3 দ্বারা ভাগ করলে -3 হয়, -27 কে 9 দ্বারা ভাগ করলে -3 হবে। এজন্য এটি কিন্তু গুণোত্তর ধারা। তো ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি, আমরা সমষ্টির সূত্র জানি, এস এন ইকুয়াল এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন বাই 1 মাইনাস আর। যেহেতু এখানে শর্ত দেওয়া আছে যে -3টা কিন্তু অনেক চেয়ে ছোট, আর এর মান যখন ছোট হবে তখন এই সূত্র হবে। আরো একটা সূত্র আছে, ওটা আমাদের সামনে আসলে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সূত্র এখানে সুন্দর করে দেওয়া আছে আলহামদুলিল্লাহ। তো আমরা এই সূত্র মান বসাবো এখন। এর মান 1, তারপরে 1 মাইনাস আর এর মান -3, উপরে উপরে 7, আর নিচে আছে 1 বিয়োগ আর এর মান -3। তাহলে এটা যদি আমরা একটু হিসাব নিকেশ করি, 1 মাইনাস হচ্ছে প্লাস, এখানে প্লাস, যেহেতু মাইনাসের উপরে 7 বিজোড় সংখ্যক পাওয়ার, যার পরে মাইনাস মাইনাসই থাকবে। তো এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে প্লাস হবে 3 এর উপরে 7, নিচে মাইনাসে মাইনাসে প্লাস, 1 বিয়োগ 1 যোগ 3, তাহলে 3 এর উপরে 7, এটা পাওয়ার ভাঙালে হবে 2187, আর নিচে 3 আর 1 4। তো এটা আমরা যোগ করে দিব, যোগ করে দিলে হবে 2188, নিচে 4, এটা ভাগ করলে হবে 547। তো এটাই হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা 7টি পদের সমষ্টি। ক নম্বর প্রশ্নটা একটু দেখবো। ক নম্বর প্রশ্ন লেখা আছে কি, এখানে যেহেতু প্রশ্ন দেওয়াই আছে। 2 নম্বর প্রশ্ন খ, 2 নং ধারাটি 54 যোগ 18 যোগ 6 যোগ ডট 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 যোগ 2 ভাগ 81, যা একটি গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার সংজ্ঞা আমরা বলেছি, ধারা দেখেই আমাদের বুঝতে হবে, যদি ভাগফল সমান হয় তাহলে এটা গুণোত্তর ধারা হবে। প্রথম পদ এ সমান 54 দেওয়া আছে, সাধারণ অনুপাত আর সমান 18 ভাগ 54, তাহলে 1 ভাগ 3। ধরি ধারাটির n তম পদ, এটা কোন তম পদে আছে এটা কিন্তু আমাদের বলা নেই, এই জন্য এটা আমরা ধরে নিলাম এটা n তম পদে আছে। তো n তম পদের সূত্র আমরা জানি,
n তম পদের সূত্র হচ্ছে, অর্থাৎ n তম পদের সূত্র হচ্ছে আমরা জানি a টু দি পাওয়ার a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান a টু দি পাওয়ার a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এটা হচ্ছে আমাদের n তম পদ। তো এটা যেহেতু n তম পদ আর একটা n তম পদের সূত্র আমরা জানি, তাহলে শর্ত মতে সমান দেওয়া যায়, সমান দেওয়া হয়েছে এখানে। তো মান বসানো হয়েছে, এর মান 54 গুণন আর এর মান হচ্ছে 1/3 করে পাওয়ার n মাইনাস ওয়ান সমান 2/81। এই পর্যন্ত মান বসালাম। তারপর আমরা দেখতেছি একটু, আমরা 54 এর মান 54 পার করে দিয়েছি। তো 54 গুণন 81, উপরে কিন্তু 2 আছে। তারপরে আমরা আবার বাম পক্ষে যেভাবে ছিল ওইভাবে রেখেছি। এটাকে একটু কাটাকাটি করলে যা হয়, কাটাকাটি করে আমরা 2 দ্বারা যদি 54কে কাটি 27 হবে, 27 গুণন 81 করলে 2187 হবে কিন্তু আমাদের। যেটা আমি যদি তোমাদেরকে একটু দেখাই, যদি একটু হিসাব নিকাশ করি, এবং হিসাব নিকাশ করেছে 2 দ্বারা কাটা হয়েছে, 2 দ্বারা 2 54/2 গুণন 81, 21,000 সরি 2187। তাহলে এই লাইনে কি করা হয়েছে, বাম পক্ষে যা আছে তাই, এখানে আমরা 1/3 উপরে যদি 7 দেই তাহলে কিন্তু 1/2187 এটা হয়। তাহলে ভিত্তি ভিত্তি সমান, তাহলে আমরা ভিত্তি দুটাকে উঠাই দিয়ে পাওয়ার দুটো সমান লিখতে পারি, n-1 সমান 7। তো n কে বাম দিকে রেখে -1 কে যদি পক্ষান্তর করি তাহলে 7 + 1 হয়। তো আমরা এখানে পাচ্ছি n এর মান 7 এর 8। ঠিক আছে বন্ধুরা, অর্থাৎ ধারাটির 8তম পদের সমষ্টি। আমরা কিন্তু এই যে n তম পদ বাহির করলাম, আমরা n তম পদ বাহির করলাম, n তম পদ, এটা কালার চেঞ্জ হয়ে গেছে, n তম পদ হচ্ছে 8, মানে 8টা পদ, ওই পর্যন্ত 8টা পদ হয়। তাহলে ধারাটির 8টি পদের সমষ্টি আমরা দেখবো এবার। ধারাটির 8টি পদের সমষ্টি, তাহলে S8 a into 1 minus r to the power 8 by 1 minus r, এটা মূল সূত্রটা এখানে দেওয়া আছে। তাহলে এর মান বসালাম, আর এর মান বসাবো, আর নিচেও তাই আর এর মান বসানো হয়েছে। তারপরে এই লাইনে কি করা হয়েছে, 1/3, এটা যদি আমরা এই ভাঙায় দিই তাহলে 1 - 1/6561 হয়। আর নিচে লসাগু করা হয়েছে, এটাকে কিন্তু লসাগু করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এই লাইনে, এই যে এটাকে লসাগু করা হয়েছে, লসাগু করা হয়েছে, এটা একটু মিশিয়ে দিই। তারপর এটাও লসাগু করা হয়েছে, লসাগু করার পরে বিয়োগ করা হয়েছে, বিয়োগ করার পরে হিসাব নিকাশ তোমরা খুব সহজেই জানো, পারো 9 ছাত্রছাত্রীরা। লসাগু করার পরে এটা বিয়োগ করে 61 থেকে 60, পরের লাইনে এটা কি করা হয়েছে, এই ভগ্নাংশটা উল্টে দেওয়া হয়েছে, 54 গুণন 6560 বাই 6561, এটা যা আছে তাই। তো এই ভাগটাকে আমরা যে ভাগ দেখতে পাচ্ছি, এই ভাগটাকে কিন্তু গুণন করা হয়েছে, এটা গুণন দেওয়া হয়েছে, আর এর নিচের ভগ্নাংশটা কিন্তু উল্টে গেছে, এই ভগ্নাংশ 3/2 হয়েছে। তারপরে উপরে 3, এই 3, তারপরে এই সংখ্যা, পরে এই সংখ্যা গুণন করে এটা লেখা হয়েছে, আবার নিচে এই দুইটা গুণন করে ওটাকে ভাগ করা হয়েছে, ভাগ করে তারপরে এটা অ্যান্সার লেখা হয়েছে। কিন্তু এই 3টা গুণন করলে যা হয়, নিচের হর দুইটা গুণন করে ভাগ করে এটা অ্যান্সার লেখা হয়েছে, আমরা যা দেখতে পাচ্ছি। অতএব নির্ণয় 2 নং ধারাটির সমষ্টি 6560/81। সেক্ষেত্রে বন্ধুরা এটা ছিল আমাদের 2 নাম্বার প্রশ্নের অ্যান্সার। আমরা 3 নাম্বার প্রশ্নে চলে যাব। 3 নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে, আনিকা ও মিম 2 বোন, তাদের মা বাবা 10 দিনের জন্য ভিন্ন দুটি পদ্ধতিতে তাদের 2 জনকে হাত খরচ দেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রথম দিন অনিকা ও মিম উভয়কে 2 টাকা করে দেওয়া হয়। অনিকাকে পূর্ববর্তী দিনের দ্বিগুণ পরিমাণ টাকা দেওয়া হয় এবং মিমকে পূর্ববর্তী দিনের চেয়ে 2 টাকা করে বেশি দেওয়া হয়। ক নম্বর অ্যান্সার হচ্ছে
পঞ্চম দিনে আনিকা ও মিমের হাত খরচের মধ্যে কার টাকার পরিমাণ বেশি হবে তা নির্ণয় করো। খ নম্বর বলা হচ্ছে প্রথম 10 দিনের প্রাপ্ত মোট হাত খরচ মিমের তুলনায় আনিকা 18 গুণ অপেক্ষা বেশি পেল কিনা তা যাচাই করো। 3 নম্বর প্রশ্নের সমাধান। ক নম্বর আনিকার ক্ষেত্রে কিভাবে প্রথম দিন দেওয়া হয় 2 টাকা, পরবর্তী দিন দেওয়া হয় তার দ্বিগুণ, তার দ্বিগুণ, এভাবে পঞ্চম দিন পর্যন্ত দেওয়া হয়। তাহলে আনিকার ক্ষেত্রে হিসাবটি হবে কেমন? আমরা দিন সংখ্যাগুলো লিখে রেখেছি, যে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন যেহেতু দেওয়া হয়। আর হাত খরচের পরিমাণ টাকাতে আমরা উল্লেখ করেছি। ঠিক আছে বন্ধুরা, প্রথম দিনে দেয় 2 টাকা, পরের দিন কিন্তু তার দ্বিগুণ, তাহলে 2 দুগুণে 4 হবে, তারপরের দিন তার দ্বিগুণ 8 হবে, তার দ্বিগুণ 8 দুগুণে 16 হবে, তার দ্বিগুণ 16 দুগুণে 32 হবে। তো পঞ্চম দিনে আনিকার হাত খরচ হয় 32 টাকা। এবার দেখবো আমরা হচ্ছে মিমের ক্ষেত্রে প্রথম দিন দেওয়া হয় 2 টাকা, পরবর্তী দিন দেওয়া হয় পূর্ববর্তী দিনের চেয়ে 2 টাকা বেশি। তো আমরা এবার দেখবো তাহলে মিমের ক্ষেত্রে হিসাবটি দেখবো। মিমের ক্ষেত্রে আমরা হিসাবটি একটু দেখবো। দিন 5 দিনের হিসাব রাখা হয়েছে। হাত খরচ মিমের ক্ষেত্রে কিন্তু যা দেওয়া হয়েছে তার সাথে 2 টাকা করে বেশি দেওয়া হয়েছে পরবর্তী দিনগুলোতে। তো 2 টাকা, তার সাথে 2 টাকা যোগ করলে হয় 4 টাকা, 4 টাকার সাথে 2 টাকা যোগ করলে হয় 6 টাকা, 6 টাকার সাথে 2 টাকা যোগ করলে হয় 8 টাকা, 8 টাকার সাথে 2 টাকা যোগ করলে হয় 10 টাকা। তো পঞ্চম দিনে মিমের হাত খরচ হবে কত? 10 টাকা। কথা হবে শিক্ষিত বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি পরবর্তী দিন হবে মিমের ক্ষেত্রে 10 টাকা হবে কিন্তু। তাহলে অনিকার ক্ষেত্রে 32 টাকা, মিমের ক্ষেত্রে 10 টাকা। যেহেতু পঞ্চম দিনে প্রাপ্ত হাত খরচের মধ্যে আনিকার টাকার পরিমাণটা বেশি কিন্তু, এই যে 32 ইজ গ্রেটার দেন বড় চিহ্ন 32-এর দিকে, এই জন্য আনিকার টাকার পরিমাণটা বেশি। তো খ নম্বরের প্রশ্ন কি বলা হয়েছিল একটু যদি দেখি আমরা। খ নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, 3-এর খ, যে প্রথম, এই যে 3-এর খ শিক্ষার্থী বন্ধুরা, প্রথম 10 দিনে, প্রথম 10 দিনে প্রাপ্ত মোট হাত খরচ মিমের তুলনায় আনিকা 18 গুণ অপেক্ষা বেশি পেল কিনা তা যাচাই করো, তা যাচাই করো। তো চলে যাব আমরা খ নম্বর প্রশ্নে। ক হতে প্রাপ্ত আনিকার প্রতিদিনের হাত খরচের টাকার পরিমাণকে একটি পদ বিবেচনা করে একটি ধারা তৈরি করা হলো আনিকার ক্ষেত্রে। তাহলে 2 গুণন 4, সরি 2 যোগ 4 যোগ 8 যোগ 16 যোগ 32 যোগ ডট ডট। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এটা একটি গুণোত্তর ধারা। ধারার প্রথম পদ হচ্ছে 2, সাধারণ অনুপাত 4/2 সমান 2, এটা কিন্তু অনেক চেয়ে বড়। আমরা জানি গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি সুন্দর করে লেখা আছে, যেহেতু এটি একের চেয়ে বড় অনুপাতটি। তাহলে Sn সমান a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বা ভাগ r মাইনাস 1। ধারাটির 10টি পদের সমষ্টি, অর্থাৎ 10 দিনের কথা বলা হয়েছিল। তাহলে S10 সমান কি হবে? S10 সমান a ইন্টু r টু দি পাওয়ার 10 মাইনাস 1 ভাগ r মাইনাস 1। তাহলে আমরা মান বসাবো এখন। এর মান 2, আর এর মান 2, উপরে 10 বিয়োগ 1, নিচে 2 ভাগে। তো 2 ভাগ 1 মানে কি 2 এর মধ্যে থেকে 1 বাদ দিলে হবে কত? 1। তাহলে 1 দ্বারা ভাগ করলে উপরে যা আছে তাই হবে। তাহলে 2 গুণন 2 টু দি পাওয়ার 10 মাইনাস 1, তারপরে 2 গুণন 2 কে 2 এর উপরে 10 আছে পাওয়ার ভাঙালে হয় কত? 1024 বিয়োগ 1। তাহলে 2 গুণন 1023, এটা দুটো গুণন করলে হয় কত? 2046। এটা কিন্তু আনিকার প্রথম 10 দিনের মোট হাত খরচ 2000, মোট হাত খরচ 2046 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু ভুল আছে, 2046 হবে, 2046 টাকা। আবার মিমের আমরা যদি একটু খেয়াল করি, ভুল আছে ওখানে, এটা হবে হচ্ছে 2046, এখানে হবে 2046, 2046 টাকা। এবার দেখবো হচ্ছে মিমের প্রতিদিনের হাত খরচের টাকাকে যদি একটা ধারায় রূপান্তর করা হয়, তাহলে এটা একটা সমান্তর ধারা হবে। এবং এর প্রথম পদ 2, সাধারণ অন্তর d সমান 4 বিয়োগ d সমান 2। আর n সংখ্যক পদের সমষ্টির সূত্র আমরা জানি, Sn n ভাগ সমান n ভাগ 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। 10 দিনের কথা বলা হয়েছে, 10 দিন যেহেতু, তাহলে 10টি পদের সমষ্টি নির্ণয় করতে আমাদেরকে। তাহলে 10 ভাগ 2 ইন্টু 2a প্লাস 10 মাইনাস 1 ইন্টু d।
n এর মানটা বসানো হয়েছে। তারপরে আমরা এর মান এবং ডি এর মান বসাবো। বসানোর পরে পাচ্ছি আমরা 10 ভাগ 2 ইন্টু 2 ইন্টু 2 প্লাস 9 ইন্টু 2। তাহলে 2 দ্বারা 10 কে ভাগ করলে হচ্ছে 5, 2 দুগুণে কত 4, যোগ 9 দুগুণে 18। তাহলে 18 8 4 22 গুণন 5 সমান হচ্ছে 110 টাকা। এইবার কথা, মিমের প্রথম 10 দিনের মোট হাত খরচ 110 টাকা। এখন মিমের তুলনায় আনিকার হাত খরচ বেশি পায়, তাহলে 2046 কে 110 দ্বারা ভাগ করলে হচ্ছে 18.6। যেহেতু 18.6 বড় 18 চেয়ে, সুতরাং প্রথম 10 দিনের মোট হাত খরচ মিমের তুলনায় আনিকা 18 গুণ বেশি পেল, 18 গুণ বেশি পেল। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা ছিল আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। এবার আমরা 4 নম্বর প্রশ্নে চলে যাব। 4 নম্বর প্রশ্ন এখানে বলা আছে m সমান 4 টু দি পাওয়ার 2p প্লাস 1 এবং l সমান q টু দি পাওয়ার x প্লাস 1 বাই q টু দি পাওয়ার x টু দি পাওয়ার x মাইনাস 1 ভাগ 3q টু দি পাওয়ার x প্লাস 1 বাই q টু দি পাওয়ার x মাইনাস 1 ইন্টু x প্লাস 1 ভাগ q টু দি পাওয়ার মাইনাস 2। তো এখান থেকে আমাদের m এর মান যদি 128 হয় তাহলে p এর মান বের করতে হবে। ক নম্বর প্রশ্ন বলা হয়েছে। তাহলে আমরা দেওয়া আছে m সমান 4 টু দি পাওয়ার 2p প্লাস 1, আর একটা m এর মান কিন্তু 128 দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা 4 টু দি পাওয়ার 2p প্লাস 1 সমান 128 লিখতে পারি। 4 যেহেতু, তাহলে 2 স্কোয়ার দিতে পারি আমরা। তারপর 2p প্লাস 1, আর 128 মানে 2 এর উপরে 7। তাহলে আমরা উভয় পক্ষ থেকে কিন্তু ভিত্তি যেহেতু সমান, সেহেতু একটা করে 2 উঠিয়ে দিতে পারি, আর 2 দ্বারা উপরে গুণন করে দিতে পারি। তো আগে ভিত্তি পরে উঠাবো, পরে উঠানো হয়েছে, 2 দ্বারা ভিতরে গুণন করে দেওয়া হয়েছে। তাহলে 2 দুগুণা 4p যোগ 2 এটা করা হয়েছে। তারপর লাইনে এসে 2 কে উঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে 4p প্লাস 2 সমান 7। তাহলে 4p সমান 7 মাইনাস 2, তাহলে 4p সমান 5। তাহলে p সমান হবে কত? 5/4। 5/4, সুতরাং p এর মান হচ্ছে 5/4। শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের অ্যান্সার ছিল। ক নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে এর এর মান দেওয়া আছে, একটা রাশি দেওয়া আছে। তাহলে যেহেতু q সমান 3, q সমান 3 আমরা কোথায় পেলাম যদি দেখি, উপরে প্রশ্ন যদি দেখি, এখানে খ নম্বর প্রশ্ন দেওয়া আছে q সমান 3 হলে l এর মান নির্ণয় করে, l এর মানটা নির্ণয় করতে হবে। q সমান 3 কিন্তু এটা দেওয়াই আছে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে l সমান আমরা এটা পুরোটা লিখে নিব। অঙ্কটা একটু যদিও সহজ, একটু দেখা যাচ্ছে লম্বা চড়া অঙ্ক। তাহলে আমরা প্রত্যেকটার মান বসাই দিব ইনশাআল্লাহ। q এর মান সব জায়গায় কিন্তু 3 করে বসানো হয়েছে। বসানোর পরে প্রথমটাতে যেটা করা হয়েছে, x দ্বারা, এই যে x দ্বারা ভিতরে গুণন করে দেওয়া হয়েছে, x স্কয়ার মাইনাস 1 ভাগ 3 3 9 বসানো হয়েছে। আর এখানে 3 টু দি পাওয়ার x মাইনাস 1 টু দি পাওয়ার x প্লাস 1, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র পরে এই জন্য 3 এর উপরে x স্কয়ার মাইনাস 1 ভাগ 3 টু দি পাওয়ার মাইনাস 2 এটাই রাখা হয়েছে, সমান দেওয়া হয়েছে। তাহলে ভিত্তি একই রকম, ভিত্তি যেহেতু একই রকম ভাগ অবস্থায় আছে, তাহলে পাওয়ারগুলো বিয়োগ হবে। এই যে x প্লাস 1 বিয়োগ x স্কয়ার মাইনাস x ভাগ, এটা 9 কে ভেঙে নেওয়া হয়েছে, 3 স্কয়ার উপরে x প্লাস 1 আর নিচে 3 টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 1, এদিকে ভাগ 3 টু দি পাওয়ার মাইনাস 2। এই লাইনে এসে কি করা হয়েছে, এই মাইনাস দ্বারা ভিতরে গুণন করে দেওয়া হয়েছে শুধু। 3 টু দি পাওয়ার x প্লাস 1 মাইনাস x স্কয়ার প্লাস x ভাগ, এখানে 2 দ্বারা ভিতরে গুণন করা হয়েছে, তাহলে 3 টু দি পাওয়ার 2x প্লাস 2 ভাগ 3x স্কয়ার 3 টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 1 ভাগ 3 টু দি পাওয়ার মাইনাস 2। তারপর লাইনে এখানে এই পাশে যা আছে মোটামুটি কি করা হয়েছে যদি দেখি একটু, মাইনাস এক্স স্কয়ারকে সামনে আনা হয়েছে, এক্স আর এক্স যোগ করলে হয় 2x প্লাস 1 যোগ করে দেওয়া হয়েছে আসলে। ভাগ, এখানে ভিত্তি একই রকম ভাগ অবস্থায় আছে, এই জন্য দুইটা পাওয়ার বিয়োগ হবে, বিয়োগ করা হয়েছে। বাকি ভাগ 3 টু দি পাওয়ার মাইনাস 2, এটা যা আছে তাই। পরের লাইনে এটা যা, এটাও তাই, এখানে ভাগ মাইনাসটা উঠানো হয়েছে, 3 টু দি পাওয়ার 2x প্লাস 2 মাইনাস x স্কয়ার প্লাস 1, এটা যা ছিল তাই আছে। এখানেও যা ছিল তাই আছে। এখানে একটু যোগ বিয়োগ করা হয়েছে, মাইনাস x স্কয়ারকে সামনে আনা হয়েছে, 2x আর 2 এর একে 3, এটা যা ছিল তাই আছে। এই লাইনে এখানে যা ছিল তাই,
ভাগ না সরি, এখানে যেহেতু সবগুলো পাওয়ার ভিত্তি সমান, এখানে ভিত্তি 3, এখানে ভিত্তি 3 দেখতে পাচ্ছি, এখানেও ভিত্তি 3, তাহলে ভিত্তি যেহেতু সমান ভাগ অবস্থায় আছে, তাহলে একটা ভিত্তি লিখে উপরের পাওয়ারগুলো আমরা বিয়োগ করে দিব। তাহলে প্রথম পাওয়ার বিয়োগ দ্বিতীয় পাওয়ার বিয়োগ তৃতীয় পাওয়ার। তো এই সবগুলো পাওয়ার একটু ব্র্যাকেট উঠানো হয়েছে। তাহলে 3 টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস মাইনাস প্লাস এক্স স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস 2x প্লাস মাইনাস মাইনাস 3 মাইনাস মাইনাস প্লাস 2। শিক্ষার্থী বন্ধুরা, এখানে যদি আমরা একটু হিসাব নিকেশ করি, কাটাকাটি করি, এক্স স্কোয়ার কাটবে এই এক্স স্কোয়ার, আর এই এক্স স্কোয়ার কাটবে মাইনাস 2x প্লাস 2x কাটবে 1, এখানে কত, এই যে 2 2 আর 1 3 যোগ 3 আর এই যে বিয়োগ 3, এটা 3 এর উপরে হবে 0। তাহলে ভিত্তির পাওয়ার 0 হলে 1 হয়। এটা ছিল আমাদের নির্ণয় এল এর মান। আমরা 4 নম্বর অঙ্ক দেখলাম, এবারে 5 নম্বর অঙ্কটা একটু দেখবো ইনশাআল্লাহ। 5 নম্বর অঙ্ক, একটি মোটরসাইকেল থেকে নির্গত শব্দের তীব্রতা প্রতি বর্গমিটারে 3.52 ইন্টু 10⁻⁵ ওয়াট। একটি অটোরিকশা থেকে 60 ডেসিবেল শব্দ এবং একটি রিকশা থেকে 50 ডেসিবেল শব্দ নির্গত হয়। ক নম্বর, মোটরসাইকেল থেকে কত ডেসিবেল শব্দ নির্গত হয় এটা বাইর করতে বলা হয়েছে আমাদেরকে। তাহলে আমরা জানি লগের সাহায্যে করতে হবে। ডি ইকুয়াল 10 ইন্টু 10 ভিত্তিক লগ আই বাই এস। আর এখানে কিন্তু মান লিখে নেওয়া হয়েছে শিক্ষার্থী বন্ধুরা। মোটরসাইকেল থেকে নির্গত শব্দের তীব্রতা, এটা এখানে আই এ মোটরসাইকেল বোঝানো হয়েছে, সমান 3.25 ইন্টু 10⁻⁵। শব্দের সর্বনিম্ন তীব্রতা দেওয়া হয়েছে এস সমান 10⁻12। মোটরসাইকেলে নির্গত শব্দের মাত্রা ডি, এটা বোঝানো হয়েছে ওয়াট। তাহলে আমরা এখানে সূত্র অনুযায়ী ডি সমান কত, 10 ইন্টু 10 ভিত্তিক লগ আই বাই এস। তাহলে আমার মানগুলো বসানো হয়েছে, 10 ভিত্তিক লগ আই এর মান বসানো হয়েছে, এস এর মান বসানো হয়েছে। বসানোর পরে এগুলা 10 ইন্টু 10 ভিত্তিক লগ, এগুলো কিন্তু এককগুলো উঠাই দিয়ে তারপরে কি করা হয়েছে, পরের লাইনে উপরের ভিত্তি যেহেতু একরকম, তাহলে উপরের পাওয়ার গুলো কিন্তু বিয়োগ হবে, বিয়োগ হওয়ার কারণে মাইনাস হয়েছে প্লাস, 12 সামনে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে শিক্ষার্থী বন্ধুরা। এবার আমরা এটা আরো একটু দেখবো। 10 ইন্টু 10 ভিত্তিক লগ 3.25 ইন্টু 10⁻⁷। তারপরে যেহেতু পূর্ণ অবস্থায় আছে তাহলে লগ যোগ হয়, তাহলে 10 ইন্টু 10 ভিত্তিক লগ 3.25 প্লাস 10 ভিত্তিক লগ 10⁻⁷, ইকুয়াল 10 ইন্টু 10 ভিত্তিক লগ, এখানে 3.25 প্লাস 7, এই পাওয়ারটাকে সামনে আনা যায়, লগের ক্ষেত্রে আমরা জানি 7 কে সামনে আনা যায়, 7 10 ভিত্তিক লগ 10। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এটা একটি হিসাব নিকেশ করলে, এগুলো হিসাব নিকেশ করলে 10 ইন্টু 0.5118 প্লাস 7, এটা কিছু ভাঙে দিতে হয়, আর এটা লগের পাওয়ার এবং ভিত্তির সমান হলে 1 হয়, তার কারণে 7। 10 দ্বারা এটাকে যোগ করে গুণন করা হয়েছে, গুণন করে অ্যান্সার লেখা আছে কাছাকাছি 76। এটা যদিও 76 না, কিন্তু 76 এর কাছাকাছি হওয়ার কারণে এটা 76 লেখা হয়েছে। অতএব মোটরসাইকেল থেকে নির্গত শব্দের মাত্রা 76 ডেসিবেল প্রায়। তো আমরা খ নম্বর প্রশ্ন দেখব। খ নম্বরের প্রশ্ন এখানে আছে, আমাদের অনুরূপ ভাবে নির্ণয় করতে হবে হচ্ছে অটোরিকশা থেকে নির্গত শব্দের তীব্রতা। আই এর মান আই সমান অটোরিকশা বোঝানো হয়েছে। তেমন এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ অনুরূপ ভাবে অঙ্কগুলো করা হয়েছে। অতএব অটোরিকশা থেকে প্রতি বর্গমিটার নির্গত শব্দের তীব্রতা, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে যার কারণে একটু থেমে যাচ্ছে। গ নাম্বারও একই অঙ্ক, একই ধরনের অঙ্ক প্রায় সেম। এখানে 2 নংকে 1 নংকে 2 নং দ্বারা ভাগ করা হয়েছে, ভাগ করে এখানে আই এর মান, আই অটোরিকশা সমান 10 ইন্টু আই রিক্সা। সুতরাং অটোরিকশা শব্দের তীব্রতা রিক্সা শব্দের তীব্রতার 10 গুণ। কিন্তু বন্ধুরা 6 নম্বর প্রশ্ন চলে যাব। 6 এর 3টা প্রশ্ন আছে, এখানে তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ, বলা হচ্ছে প্রদত্ত তথ্যের সমীকরণ জোট গঠন করো। অঙ্কটি একবার পড়া দরকার। কণা একদিন
একটি বৃক্ষ মেলা হতে 410 টাকায় 5টি পেয়ারা গাছের চারা ও 4টি লেবু গাছের চারা কিনলো। রাজু একই দরে 400 টাকায় 4টি পেয়ারা গাছের চারা ও 5টি লেবু গাছের চারা কিনলো। প্রতিটি লেবু গাছের চারার দাম প্রতিটি পেয়ারা গাছের চারার দাম অপেক্ষা 10 টাকা কম। তাহলে প্রদত্ত তথ্যের সমীকরণ দ্বয় গঠন করো। ক নম্বর প্রশ্নের আনসার হিসেবে লেখা আছে সমাধান। ধরি প্রতিটি পেয়ারা গাছের চারার দাম হচ্ছে x টাকা এবং লেবু গাছের দাম হচ্ছে y টাকা। তার শর্ত মতে 5x + 4y সমান 410 টাকা, 1 নম্বর সমীকরণ হবে এটা। আর 4x + 5y সমান 400 টাকা, এটা হবে 2 নম্বর সমীকরণ। যেহেতু 5টা লেবুর গাছের কথা বলা হয়েছে, 5টা পেয়ারা গাছের দাম এবং 4টা লেবু গাছের দাম একত্রে বলা হয়েছে 410 টাকা। আবার বলা হয়েছে যে 4টি লেবু গাছ, 4টি পেয়ারা গাছ এবং 5টি লেবু গাছের দাম একত্রে 400 টাকা, যার কারণে আমরা দুটো সমীকরণ পেলাম। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে সমীকরণ দুটি আর গুণ পদ্ধতিতে সমাধান করো। আর গুণ পদ্ধতিতে এখানে দুটো সমীকরণ দেখানো হয়েছে। আর গুণ দুটো সমীকরণ এখানে আবারও দেখানো হয়েছে। এখানে আর গুণ পদ্ধতিতে আমরা সূত্র জানি, সেই সূত্র অনুযায়ী কিন্তু মানগুলো বসাতে হবে। 3 ও 4 নং হতে যথাক্রমে এই যে সমীকরণ, এই সমীকরণগুলোর বলা আছে 5 হচ্ছে a1 এর মান, 4 হচ্ছে b1 এর মান, আর -410 কিন্তু c1 এর মান, আর a2 এর মান হচ্ছে 4, b2 এর মান হচ্ছে 5, c2 এর মান হচ্ছে -400। সেই হিসেবে এই মানগুলো কিন্তু আমরা বসায় দিব ইনশাআল্লাহ। এখানে কিন্তু সূত্র আছে যে x বাই এখানে মূল সূত্রটা কিন্তু লেখা হয়নি, সরাসরি সূত্রে মান বসানো হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি a2 বা a2 এখানে x, যখন x নেওয়া হয় তখন কিন্তু x এর সবগুলা বাদ থাকে। তারপর এই দিক থেকে আমরা যদি চিন্তা করি b2 বাই c2, b1 বাই c2, এটা হবে কি 4 গুণন -400, তার মানে কি b1 আর এটা হচ্ছে c2, b1 c2 অর্থাৎ 400, 400 সাথে গুণন বিয়োগ 5 কিন্তু 410 এর সাথে গুণন, মাঝখানে বিয়োগ চিহ্ন হবে। অনুরূপ ভাবে যখন আমরা y এর মান ব্যবহার করেছি তখন 4, এই 4 410 এর সাথে গুণন হয়েছে, 5 400 এর সাথে গুণন হয়েছে। সির মান যখন আমরা নিয়েছি তখন কিন্তু 5 5 এর সাথে এই দিক থেকে সির মান তখন 5 5 এর সাথে গুণন হবে আর বিয়োগ 4 4 এর সাথে গুণন হবে। শিক্ষার্থী বন্ধুরা, সূত্র আছে, সূত্র অনুযায়ী এখানে সুন্দর করে বসানো হয়েছে। বসানোর পরে হিসাব নিকাশ করে মান বের করা হয়েছে যে x বাই 450 সমান y বাই 360 সমান 1/9। তাহলে আমরা এটার মানগুলো নিব এখন। x বাই 450 সমান 1/9, এখান থেকে মান পাই আমরা, x এর মান পাই 50, y বাই 360 সমান 1/9, এখানে আমরা y এর মান পাই হিসাব নিকাশ করে y এর মান 40। তাই x এবং y এর মান হচ্ছে 50 এবং 40। গ নাম্বার বলা হয়েছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে বলা হয়েছে। তো অপনয়ন পদ্ধতি প্রথমে যোগ বিয়োগ করে গুণন করে নিয়ে চলক সহগকে সমান করে নিয়ে যে কোনো একটা চলককে আউট করে দিব। দেওয়ার পরে যোগ বিয়োগ করার মাধ্যমে যে মান পাবো, y এর মান পেয়েছি, এই y এর মানটা অন্য কোনো সমীকরণে বসায় দিয়ে কিন্তু আমরা x এর মান বাহির করতে পারি। এটা সুন্দর করে সমীকরণ সমাধান করে দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা। তো শিক্ষার্থী বন্ধুরা, যদিও ভিডিওটি লম্বা হয়ে গেল, তারপরে এটা তোমাদের জন্য খুবই উপকার। আমি শেষের দিকে কিন্তু স্কিপ করে গিয়েছি, অল্প কথা শেষ করে দিয়েছি। তোমরা এটা খুব সুন্দর করে দেখবে, এই রচনামূলক প্রশ্নগুলো খুব সুন্দর করে দেখবে ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে এখানে শেষ করছি। নামাজ কালাম ঠিকঠাক মতো পড়বা, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবা ইনশাআল্লাহ, আল্লাহ সাহায্য করণে আল্লাহ। তো কথা না বাড়িয়ে শেষ করছি, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।